এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোথায় ছিলেন? জিজ্ঞেস করতেই বোধ হয় ওর ঘুম পুরোপুরি কেটেছে। বড় চোখে তাকালো আদিলের দিকে। আদিল ঝুঁকে আছে তখনও, কানে বাজতে থাকলো প্রশ্নটা। সাথে মনে পড়লো ক্যাসিনোতে রেওয়াজকে বলা তার কথাটা। আদিল মির্জার কাছে কে জবাব চাইবে? এই তো আছে একজন, হয়েছে একজন, আয়াত তালুকদার রোজা। আদিল নাক মুখে আওয়াজ তুলে। হুম। রোজা আস্তে করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। দূরত্ব রাখলো অনেকটা, আওড়ালো। হৃদি জ্বরের ঘোরে আপনাকে খুঁজছিল তাই। আদিল এগোয় 2 কদম, দৃষ্টি পড়ে রোজার ঠোঁটে, তারপর কোমরে। শুধু রিদি? আপনি খোঁজেননি মিসেস মির্জা? রোজার কপালে ভাঁজ পড়ে, না তাকিয়ে আওড়ায়। আমি কেন খুঁজবো? আপনাকে এত ভালো লিপ সার্ভিস দিলাম যেহেতু খুঁজবেন না? ওয়াজ মাই সার্ভিস আনস্যাটিসফ্যাক্টরি? হুম। রোজা চোখ রাঙিয়ে তাকালো, শাসালো চাপা গলায়। আমাকে যদি আর স্পর্শ করেন আমি গুলি করবো আপনাকে। কাঁচা ঘুম ভাঙ্গায় চোখ দুটো তখনও লাল রোজার, সম্ভবত হৃদের জন্য কেঁদেছে। মুখটা ফুলো ফুলো, ওই মুখে চেয়ে আদিল দ্রুত এগোলো। ঠোঁট দুটো কতক্ষণ দেখলো হিসাব নেই। দেয়ালের দুপাশে রোজাকে আটকে নিখুঁত দৃষ্টি রাখলো পাতলা কোমরটায়। পরে মুহূর্তেই প্যান্টের পেছনে রাখা পিস্তলটা ধরিয়ে দিল রোজার হাতে। ভাষা গলায় আওড়ায়। ফিল ফ্রি। রোজা চমকে তাকাতেই আদিলের মুখটা নেমে আসে। তখন তারা ছিল। কাজটা শেষ করি। হুম, সাপোর্ট করুন। ব্যাতের চেয়ারে কুজো হয়ে বসে থাকা পাতলা গরনের শরীরটা মৃদু কাঁপছে। দরজা খোলার শব্দ শুনে মাথা তুলে তাকায় না ঝুমুর। একই রকম ভঙ্গিতে কেমন শূন্য চেয়ে রয়। শান্ত ধীরে ধীরে এক একটা ভারী কদম ফেলে টেবিল ঘুরে এলো ভেতরে। ঘরের মোটা পর্দাগুলো দিয়ে ঢেকে আছে জানালা, বাতি বন্ধ। ঘরের কুচকুচে অন্ধকার অবশ্য কাটলো দরজাটা খোলাই। করিডোরের জ্বলন্ত বাতির আলোয় সে পৌঁছেছে খানিকটা। শান্ত চেয়ারের সামনে ঠিক ফ্লোরে 2 হাঁটু মুড়ে বসে ডাকে ঝুমুরের পছন্দের ডাক নামটিতেই সম্মোহিত শোনায়। প্রাণ পাখি। সবসময় কাজে দেয়া এই সম্মোহনী ডাকে আজ সাড়া দেয় না মেয়েটা। পূর্বে ন্যায় নিষ্প্রাণ হয়ে থাকে। শান্ত আলতো ভাবে ধরে গাল দুটো, মাথাটা উঁচু করে বোঝে তার প্রাণ আতঙ্কে এইটুকুন হয়ে আছে। চোখ দুটো টকটকে লাল ভেজা, মাত্রাতিরিক্ত ভয় পেয়েছে যে তা বোঝা যাচ্ছে। পাবে না ওর এমন বাজে পরিস্থিতি সম্পর্কে কোনো রকমের পরিচিতি নেই। এই ধরনের পরিস্থিতি সচক্ষে দেখা যে প্রথম ওর। কখনো দেখেছে কিভাবে বন্দুক চলে? ওর সামনে সচরাচর শান্ত কখনো বন্দুক বের অব্দি করেনি। চালানো তো বড্ড দূরের বিষয়। খসখসে আঙুলের ভাঁজ দিয়ে ঝুমুরের বিধ্বস্ত ভাইয়ের তো সারা মুখ বুলিয়ে অবশেষে নিজের রুক্ষ ঠোঁট নামিয়ে ছোঁয়ায় নরম উষ্ণ গালে, ধীরে ধীরে কপালে। ঝুমুর স্তব্ধ চোখে শুধু তাকিয়ে থাকে, একটা শব্দ করে, তবে প্রত্যুত্তরে যে পর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে শান্ত শক্ত উত্তপ্ত বুকের ভাঁজে। 2 হাতে গলাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফিসফিস করে আওড়ে যায় দিশেহারা হয়ে। আমি আমি ভীষণ ভয় পেয়েছি ভাবি। ভাবি আমার সামনে অমন হিমালয়ের মতো না দাঁড়ালে হয়তো আমি আর কখনো। শান্ত হয়। শান্তর ভিতরে হওয়া ভাঙচুরের শব্দ। মনে হয় হৃদয়টা কেউ 5 আঙ্গুলে খামচে ধরেছে, ফলে গলগল করে ঝরছে তাজা লাল রক্ত। অন্যরকমই ব্যথায় টনটন করে উঠে পুরো দেহ। অদৃশ্যভাবে সামান্য কাঁপে ঝুমুরকে আগলে নেওয়া পেশিবহুল হাত দুটো, যা কখনো বিপজ্জনক পরিস্থিতিতেও কাঁপে না। আর শুনতে পারল না ঝুমুরের বাদ বাকি কথাগুলো। এই মুহূর্তে চলন্ত মুখ বন্ধ করাটা জরুরি, আর শান্ত তাই করলো। সব্যাগে বন্ধ করে দেয় চোখের পানিতে ভেজা ঠোঁট জোড়া। ঠোঁটে ঠোঁট পিষে রেখেই শান্ত মৃদু কণ্ঠে বলে গেল, আমি আছি না, কিছু হতো না তোর, হতে দিতাম না আমি। উদ্ভ্রান্তের মতো বলা কথাগুলো শুনে ঝুমুর শান্ত হয়। দৃষ্টিতে প্রাণ ফিরে কেমন। জলে ভাসা চোখ দুটি তুলে অনেকক্ষণ দেখে শান্তর শক্তপোক্ত মুখখানা। ধীরে 2 হাত রাখে শান্তর ছাঁচা চোয়ালে, আদর করে দিয়ে বলতে বলতে ফের ডুকরে উঠে। যখন হঠাৎ আক্রমণ হলো, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বেঁচে ফিরতে পারবো না। আপনাকে আর কখনো দেখার ভাগ্য হবে না, হবে না আপনার বউ হওয়ার নসিব।
আমার কপালেই শান্ত ঠোঁটে পৃষ্ঠতা বাড়ালো মুখটা বন্ধ করতে, অথচ ঝুমুর মাথা নাড়ি বুঝায় মুখ বন্ধ করতে না। ওর আরও কথা আছে, কিন্তু তা শোনার মতো সামর্থ্য যে শান্তর নেই। মেয়েটি কি বুঝতে পারছে না ওর যে হৃৎপিণ্ড কাঁপছে? ঝুমুর বলে যায়, ওরা গুলি ছুঁড়েছিল সবার দিকে, আমার দিকেও ছুঁড়েছিল। আমার দিকে ছোড়ার গুলিটা আমার গায়ে লাগেনি, কারণ তখন ভাবি চোখের পলকে আমাকে ঠেলে বটগাছের পেছনে লুকিয়েছেন। তিনি দাঁড়িয়েছিলেন সামনে। গুলি লাগলে তার গায়েই লাগতো, জানেন আমাদের বডিগার্ড তখনও না এলে হয়তো। শান্ত আর শুনতে পারল না। উদ্ভ্রান্তের মতো চোখ মুখ বুজে ওকে পুনরায় শক্ত বুকে পিষে রাখলো বুকের সাথে। কি ভীষণ জোরসে লাফাতে থাকলো হৃৎপিণ্ড। অনুভব করতে পারলো ঝুমুর, অনুভব করতে পারলো শান্তর ভারাক্ত হৃদয়। শক্তপোক্ত পুরুষটির এই রূপ ওকে আরো ভারাক্ত করে তুলল। এই শান্তকে ছেড়ে ও যে মরেও শান্তি পাবে না। ও আরো অনেক বছর বাঁচতে চায়, শান্তর স্ত্রী হয়ে বাঁচতে চায়, দীর্ঘ থেকে দীর্ঘ বছর। ঝুমুর আস্তে করে মাথাটা রাখলো বুকে, আধো ঘুমে ঢুলছে ওর শরীর। কথাগুলো কেমন অস্পষ্ট শোনালো, তবে ঠিক বুঝতে পারলো শান্ত। আমি তো ভাবির কেউ না, আমাকে তার এত গুরুত্ব দিয়ে আঁকলে রাখার কথা ছিল না, অথচ তিনি বোধহয় আমার কথা ভেবেছিলেন আপনার জন্য। শান্ত নিশ্চুপ হয়ে শুনল। ঝুমুরকে বুকে আগলে ঠিক ওভাবেই থাকলো, তার দৃষ্টি ঝুমুরের ঘুমন্ত নিষ্প্রাণ মুখে। ধীরে ধীরে বাজা কোলে তুলে নিল, পা বাড়ালো বিছানার দিকে, শুয়ে দিল যত্নের সাথে। পাতলা কাঁথাটা শরীরে মেলে দিয়ে চেয়ার টেনে এনে বসলো বিছানার কাছে। কতক্ষণ দেখলো জানা নেই, সময়ের হিসাব নেই, তবে চোখের পাতায় ভাসলো সে ভয়ানক দৃশ্যটুকু যা এখনো নাড়িয়ে দেয় শান্ত হৃৎপিণ্ড। সবসময় আদিলের ধূসর চোখের দৃষ্টি এড়িয়ে বেড়ায় রোজা। কেন যেন সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। এত স্পষ্ট, তীক্ষ্ণ আর দৃঢ় হয় যে মনে হয় ওই দৃষ্টি ওর পুরো সত্তায় নিজেদের সিলমোহর বসিয়েছে। এত কি দেখে রোজার মাঝে মধ্যেই জিজ্ঞেস করে ফেলতে ইচ্ছে হয়, পর মুহূর্তেই সতর্ক হয়। প্রশ্নটি নিজের মধ্যে লুকোয়। ভারী নির্লজ্জ পুরুষ সে, কিছু একটা উল্টোপাল্টা বলে দেবে নিশ্চিত। কথাবার্তা যা ছিঁড়ি আর কর্মকাণ্ড, ওসব সম্পর্কে রোজা ভাবতেও চায় না। তার মুখের খুব কাছে থাকা মুখটা সরাতে ছুতে হলো শক্ত চোয়ালখানা। খোঁচা দাড়ি বিঁধল তার হাতে নরম তালুতে। সুযোগ লুফে নিতে আদিল বরাবরই উস্তাদ। ঘেঁষে গিয়ে তালুতে ডুবালো ঠুরচুরা। সাথে সাথে কোমরে কনকনে ঠান্ডা কিছুর স্পর্শে রোজা শিউরে ওঠে। ধরফরিয়ে এক হাতে আদিলের চড়া বুক ঠেলে অন্য হাতে কোমরে থাকা হাত দুটো সরাতে গিয়ে বোঝে চেনের মতন কিছু তার উন্মুক্ত কোমরে শুভ পাচ্ছে এখন। বুঝতে আর বাকি রয় না জিনিসটা কি হতে পারে। ওটা তখনই খুলে ফেলতে চাইলেও রোজা তার চেয়েও দ্রুত আদিল এক হাতে স্বাভাবিক শক্তিতে আটকে রাখলো হাত দুটো নিজের শক্তপোক্ত উন্মুক্ত বুকের সাথে। খুলবেন না, যতবার খুলবেন আমি ততবারই পড়াবো। ইউ ক্যান সি হু বেনিফিটস হিয়ার, রাইট? রোজা আগুন ঝরা চোখে তাকালো, অথচ আদিলের চোখ কোথায় তা দেখে লাজে শরীর কাঁটা দিয়ে উঠল। দু হাত ছুটিয়ে ঢাকতে চাইল কোমর, অথচ আদিল তখন সম্মোহন হয়ে চেয়ে আছে, দৃষ্টিতে রাগ ঢাক নেই, কথাতে তো আরও নেই। তার রক্তিম কান ছোঁয়া ঠোঁটছোড়া থেকে গলিয়ে তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে আসা গম্ভীর তবে নিম্নস্বরে বলা কথাগুলোতে রোজা লাজে হাঁসফাঁস করে মাথাটা আরও সরিয়ে চোখ বুজে থাকলো শক্ত করে। পৃথিবীর অন্যতম উপভোগ্য সিনারি, উইথ এভরি ব্রেথ ইউ টেক ইট ড্যান্সেস সো বিউটিফুলি, লিভিং মি ব্রেথলেস। কেমন অশ্লীলভাবে শ্বাস ফেলছে, বুকের ওঠানামার গতি উদ্রত। রোজা লাজ কাটে কটমট করে তাকালো, তীব্র লজ্জায় হাত দুটো ছাড়াতে মরিয়া হয়ে পড়ল। আদিল ভীষণ সন্তুষ্টি নিয়ে দেখলো তার বুকের কাছে থাকা পাতলাকরণের রোজার মুষড়ানো ভঙ্গিমা। এক পর্যায়ে আদিল বাঁধন ঢিল করলো, রোজা দ্রুত কোমর ঠাকলো। খেয়াল হলো তার হাতে তখনও পিস্তলটা। গলি থাকলে এখনই লোকটাকে ও গুম করে মেরে ফেলতো। অসভ্য অভদ্র একটা। রোজা তাকালো হাতের পিস্তলটার দিকে, দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো, ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলল, নিশ্চিত গুলি নেই, এজন্যই হাতে দেওয়ার সাহস করেছেন। আদিলের ধূসর চোখজোড়া রাতের কালো আকাশে ভাসা তারাদের মতন চিকচিক করে উঠল। ঠোঁটজোড়া অল্প ছড়াই,
বোঝায় তার কৌতুক ভঙ্গিমা। মাথাটা আরও নামিয়ে বাঁকিয়ে রোজার সারা মুখে চেয়ে ধরল তার বুক ঠেলতে থাকা নরম চিকন হাতটা। ওই হাতের পিস্তলের মাথাটা বুকের ডান দিকে পিষিয়ে আওড়ায়। গুলি করুন না তবে, পরীক্ষা করে নিন। রোজার সন্দেহ নিয়ে আর চোখে তাকালো, ধূসর চোখে ডান ভ্রু তুলে মুখ বাঁকালো পরপরই। বললেই হচ্ছে, গুলি ভর্তি পিস্তল দেবে তাকে। পিস্তলটা সরালো আদিলের বুক থেকে, চোখ মুখ বাজেভাবে কুচকে বোঝালো ওর তীব্র অসন্তুষ্টি, অবিশ্বাস। অনির্দিষ্ট কোথাও একটা তাক করে অবহেলায় ট্রিগার প্রেস করতে নিয়ে বলল, আপনি বোকা নাকি আমাকে বলদ ভেবেছেন বলুন তো? গুলি সহ পিস্তল আমাকে দেবার সাহস করবেন যেদিন আপনি পাগল হন। অপ্রত্যাশিত গুলির এমন ভয়ানক শব্দে রোজার কাঁধ কাঁপলো সামান্য, কাঁপলো হাতটাও। ধরফরে প্রথমে তাকালো বিছানার দিকে। হৃদি ভীষণ লাইট স্লিপার, মৃদু শব্দতেও তার ঘুম ভাঙে। আজ এমন শব্দতেও ভাঙেনি। জ্বরটা কাটাই শান্তির বেশ গভীর ঘুম দিয়েছে বাচ্চাটা। রোজা বড় বড় চোখে যখন আদিলের দিকে তাকালো, ততক্ষণে দুয়ার থেকে শান্তর দ্রুত সতর্ক প্রশ্ন শোনা গেল। বস, বস, ইজ এভরিথিং ওকে? আর ইউ ওকে? গলিটা গিয়ে বেঁধেছে পেছনের ডালে। গর্তটা দেখে রোজার হতবিহ্বলতা আরো দ্বিগুণ ব্যাগে বাড়ল। ও তো ভেবেছিল গুলি নেই, এই জন্যই তো ওভাবে ট্রিগার প্রেস করেছে। ও যদি তখন সত্যি বুকে গুলিটা চালিয়ে দিত তাহলে তাহলে কি হতো? রোজা বিস্ময় নিয়ে তাকায় আদিলের বুকে। আদিল রোজার থতমত খাওয়া চোপসানো মুখে চেয়ে থেকেই প্রাণবন্ত কণ্ঠ তুলে বলে, তোদের সিলি ম্যাডাম এই রাত বিরেত আমার সাথে পিস্তল পিস্তল খেলছে, নাথিং এলস। শান্তর আর কোনো শব্দ শোনা গেল না। রোজা অবশেষে চোখ রাঙালো। নিজেকে ছাড়াতে চাইলে অনুভব করলো তার হাত থেকে আদিল পিস্তলটা নিয়েছে। পিস্তলের মাথাটা ডুবেছে প্যাটের নরম অংশে। দাবি রেখে মুখটা ভীষণ কাছে এনে আওড়ালো, গুলি করি ম্যাডাম? রোজা হৃৎপিণ্ড লাফালো, তবে ও তা বুঝতে দিল না। তাকালো চোখের মনিতে, নির্ভয় বলতে চাইলো। পর মুহূর্তেই ট্রিগার প্রেসের শব্দে ভয়ে রোজা চোখ মুখ শক্ত করে বুঝে ফেললো। যখন বুঝলো পিস্তলে গুলি নেই, মুখে আধার নামলো। আদিলের কণ্ঠ ঘুটঘুটে অন্ধকারের থেকেও গভীর শোনালো, আমি পাগলি। ইয়োর হাজব্যান্ড ইজ ম্যাড রোজা, হি ইজ ক্রেজি। ডোন্ট ইউ নো? ডোন্ট ইউ নো? ডোন্ট ইউ নো ফর হুম? রোজা স্তব্ধ হলো, নড়চড় করতে ভুলে বসলো। এই যাত্রায় আদিল স্বেচ্ছায় সরে এলো। এতক্ষণ যাবৎ গত হয়ে থাকাটা যেন ভীষণ পরিশ্রমের হয়ে গিয়েছে তার জন্য। সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধটা নাড়িয়ে চাড়িয়ে সজাগ করতে চাইলো যেন। ঘাড়টা এতক্ষণ যাবৎ রোজার উচ্চতার সাথে মিলিয়ে বাঁকিয়ে রেখেছিল, টনটন করছে। ঘাড় বাঁকাতে কেমন ফটফট শব্দ হলো ঘাড়ের হাড্ডির। পর মুহূর্তে পরনের প্যান্টে হাত দিতে রোজা যা বুঝার বুঝলো। সহসায় ঘুরে গেল ঘূর্ণিঝড়ের ব্যাগে। দেয়ালে মুখ করে রেখেও দাঁতে দাঁত পিষল। অনেকটা সময় উপলব্ধি করেছে আদিল সরে গিয়েছে, তারপরও ফিরতে পারছিল না। এত নির্লজ্জ অসভ্য একটা পুরুষ কিভাবে হয়? রোজা দম ফেলে যখন ফিরল, চোখ বুজে নিল ফ্লোরে প্যান্টের সাথে আরেকটা জিনিসও রেখে গেছে। কি বেশরম! রোজা তাকালো না ওদিকে, বিড়বিড় করলো, লম্পট কোথাকার! গুলিটা অন্যদিকে না মেরে বুকের ভেতরে মারা উচিত ছিল। ও কতক্ষণ চুপ থেকে অবশেষে হতাশ হয়ে গলা তুলে ডাকলো, বাইরে কে আছেন? শান্তর জবাব এলো তৎক্ষণাৎ, যেন দাঁড়িয়েছিল কোনো এক প্রয়োজনে। ম্যাম, কোনো প্রয়োজন? রোজা দু হাত দূরত্ব রেখেই এড়ালো ফ্লোরে পরা প্যান্ট, আত কালো লালের মিশ্রিত ব্রিফস, একটা চাদর শরীরে জড়িয়ে নিয়ে তবেই বলল, ভেতরে আসুন তো। শান্ত সন্দিহান হয়ে দৃষ্টি নুয়ে প্রবেশ করতেই রোজা আদেশ করলো, কেমন? এগুলো তুলে নিয়ে আপনার বসের মুখের উপর ছুঁড়ে আসুন। ও শান্ত তাকালো ইশারা বুঝে। পর মুহূর্তেই ডান চোখটা পিট পিট করলো, ইতস্তত করলো। বসের মুখে ছুঁড়ে মারবে মানে? এই কেমন কথা? শান্তর মাথা একটাই, ওকে? ওর একটা মাথা গেলে আরেকটা লাগাতে পারবে না, মরবে, মারা পড়বে নির্ঘাত। রোজা যেন বুঝলো ওর মনের কথাগুলো, মুখ কালো করে ফেললো। ও আপনারা তো আবার আপনার বসের দিকের লোকজন, মুখের ওপর ছুটতে পারবেন না, দিয়ে আসতে পারবেন তো? শান্ত ভাবাচাকা খেয়ে আস্তে করে বলে, জি ম্যাম। দয়া করুন দিয়ে আসুন তবে।
শান্ত দ্রুত হাতে ফ্লোর থেকে ওসব তুলে নিল, ছুটল ওয়াশরুমের দিকটায়। শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। রোজা গিয়ে চুপচাপ বসে হৃদির পাশে। আজ মোটেও ঘুমোতে যাবে না, আগে আগে ঘুম ধরলেও না। সুযোগ বুঝেও কে বিছানায় ঝাপটে ধরা হবে। পরে ওই শক্তির কাছে কিচ্ছুটি না আসে, চেয়েও নিজেকে ছোটানো সম্ভব হয়ে ওঠে না। এবারে বিছানায় পা দুটো তুলে বসে রোজা। অনুভব করে কোমরের বন্ধনের স্পর্শ। এত শখ, তাহলে নিজের কোমরে কেন পড়ে না? রোজা আর আগে কিরমির করলো, তবে রীতির কপাল ছোঁয়া, হাতের স্পর্শ নরম ধীর, স্বাভাবিক তাপমাত্রা শরীরের। স্বস্তির এটা। ওর ফুলো গালে ঠোঁট ছুঁয়ে মাথাটা এলিয়ে দিল হেডবোর্ডে। ক্রমশ ঘুমে চোখ দুটো বুজে আসছে, অন্ধকার লাগছে আশপাশ। আকাশের বুকে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে। পাখির কেচের মিচিরের ধ্বনি ভেসে বেড়াচ্ছে চতুর্দিক থেকে। অক্টোবরের উষ্ণ হাওয়ার স্পর্শে রোজার ঘুমটা গাঢ় হচ্ছে। চোখ দুটো যে পুরোপুরি বুঝবে তখনই এক দমকা হাওয়া এসে ছুলো তাকে। দুটো শক্তপোক্ত হাত পাজা খুলে তুলে নিয়েছে তার শরীর। এমনভাবে নিয়েছে যে মনে হয় তার শরীরে ওজন নেই, তুলোর বস্তা মাত্র। তাকে কোলে তোলা আদিলকে ব্যতিক্রম লাগছে, তবে তার রোজা ধরতে পারল না। সে যে ছটফট করে নামতে ব্যাকুল তখনও। শরীর বিছানা ছুতেই রোজা সরে যেতে চাইল, পারল কোথায়। কোমরটা এক হাতে দ্বারা শিকলের মতো বেঁধে রাখলো নিজের শক্তপোক্ত উন্মুক্ত ভেজা বুকের সাথে। রোজার নাকে ভেসে এলো অদ্ভুত সুবাস। মশরুরতেই ঘাড়ে পড়ল তপ্ত শ্বাস প্রশ্বাসের ক্রমাগত স্পর্শ। মনে হলো আগুনের ফুলকিতা। কোমরে থাকা হাতটার স্পর্শ হঠাৎ এতটা উষ্ণ লাগলো যে রোজা সতর্ক হলো। মনে হচ্ছে আগুনের হালকা তাপ লেগেছে শরীরে। বুকের উষ্ণতা বুঝে রোজা নড়ে চড়ে ওঠে। ফিরে চাইতে যে আশ্চর্য হয়, আদিলের চোখ দুটো বুজে আছে। মৃদু বুকের ওঠানামার গতি, আর লম্বা নাকটা কেমন লাল হয়ে আছে। রোজা দ্রুত সরে আসে এই সুযোগে। হৃদির কাছ ঘেঁষে বসে থাকে কিছুক্ষণ। আর চোখে দেখলো আদিল নড়ছে না, শুধু হৃদয়ের মধ্যেখানে ভাঁজটা গাঢ় হচ্ছে। রোজা অনেকটা সময় নিয়ে অদূর থেকে পর্যবেক্ষণ করলো। ভাবলো অপর পাশে গিয়ে শুয়ে পড়বে চুপচাপ, মাথা ঘামাবে না, প্রয়োজনও নেই তো। অথচ পারল না। ধ্যান জ্ঞান ফিরতে লক্ষ্য করলো ওর হাতটা আদিলের কপাল ছুঁয়েছে। পরক্ষণে উত্তপ্ততায় আশ্চর্য হয়েই সরিয়ে আনলো হাতটা, যেন ছ্যাঁকা খেয়েছে। ভীষণ জ্বর যে গায়ে। রোজা দ্রুত বিছানা ছেড়ে নামতে চাইলেই হাতে টান পড়লো। তড়িৎ ফিরে তাকালো। আদিল চোখ মেলে তাকায়নি, ওভাবেই ওর হাতটা টেনে ধরে রেখেছে। চোখ বুজে থেকেই বিড়বিড় করলো, স্লাইট ফেভার, চলে যাবে। ডোন্ট কল দেম। তুমি কাছে আসো। রোজা হাতটা ছাড়িয়ে নিতে পারলো জোরপূর্বক। হয়তোবা আদিল দুর্বল বলেই। বিছানা থেকে নেমে গিয়ে বসলো হৃদির পাশে। চেয়ে থাকলো কোথাও একটা। পিনপাত নীরবতা বয়ে গেল অনেকটা সময় যাবৎ। চেয়েও পারছে না শুয়ে পড়তে। এত দ্বিধা কেন কাজ করছে? খচানিটা আসলে কি জন্য? কেন করবেই বা? ওই লোকের যা ইচ্ছে হোক, জ্বরে পুড়ে থাকুক, ওর কি? ও তো আছে হৃদির জন্য, শুধুমাত্র হৃদি। সব কিছু মুখ বুজে সহ্য করেছে বাচ্চাটার জন্যই তো। পরে মুহূর্তে চোখের পাতায় ভাসলো গত রাতের দৃশ্যগুলো। ভাসলো ওই অনেকাঙ্ক্ষিত দৃশ্যটা। আর রোজা চোখ বুজে ফেললো শক্ত করে। ও মাথা ঘুরিয়ে তাকালো পুনরায়। তাকিয়ে থাকলো। পরিশেষে দীর্ঘশ্বাস ফেললো। উঠে দাঁড়ালো দ্রুত। রুমালটা ভিজিয়ে আনলো চটজলদি। যখন কাছে এসে দাঁড়ালো বিছানার, কিছুটা দ্বিধাগ্রস্ত হলো, তবে থামলো না। কপালের চুলগুলো সরিয়ে রুমালটা ছড়িয়ে রাখলো চড়া কপালে। ভাঁজ করে রাখা কম্পিউটারটা মেলে দিল শরীরে। ফিরতে নিতেই হাতেও শক্ত উষ্ণ থাবা পড়লো। টেনে ধরেছে আদিল। রোজা ফিরে তাকালো। একজোড়া রক্তিম চোখের দৃষ্টি ওর উপরেই নিবদ্ধ। শিকারী তার শিকার পেয়েছে। অমন দৃষ্টি। পিনপত নীরবতা ভাঙলো খসখসে জ্বরে কাবু হওয়া আরো গভীর কণ্ঠস্বরে। ইন দিস মোমেন্ট, ইফ আই ডাই, আই উইল ডাই উইদাউট রিগ্রেটস। শ্রবণ শক্তি দুর্বল থাকে এই সময়ে। রোজা অস্পষ্ট আশেপাশের কথাবার্তা শুনতে পারছিল। মৌমাছির মতন শোনালো শব্দগুলো। ঘুমটা পুরোপুরি ছুটতেই আর মোড়া চোখ মেলে তাকালো। সোজা চোখ পড়লো হৃদির উপরে। গত রাতে পরিয়ে দেয়া পাজামা সেট পরনে, এলোমেলো চুল নিয়ে বসে আছে সোফায়। হাতে ওর পুতুলটা, অন্য হাতে ট্যাবলেট। সম্ভবত ভিডিও কলে কথা বলছে। ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠ ভীষণ শান্ত, তাতে পৃথিবীর সমান আহ্লাদ। আমার নানা ভাই কত লক্ষ্মী, মায়ের ওঠার অপেক্ষা করছে।
কণ্ঠ শুনে রোজা তড়াক করে উঠে বসল। বিস্মিত সে। হৃদি তাকে উঠতে দেখে লাফিয়ে নামলো সোফা থেকে, চেঁচিয়ে ডেকে গেল। হৃদি ট্যাবলেট নিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। রোজা হাত বাড়িয়ে দিতে ঝাঁপে পড়লো বুকে। রোজা আগে ওর মুখটা দু হাতে ধরলো, কপাল ছুলো। যখন বুঝলো জ্বর নেই তবে শান্ত হলো। হৃদি বসলো তার কোলে, ট্যাবলেট এগিয়ে ধরলো তার মুখের সামনে। স্ক্রিনে আজিজুল সাহেব, নিপা বেগম আর রাজু, তিনজনের মাথা একসাথে লেগে আছে। যে আছে সোজা। আজিজুল সাহেব মেয়েকে দেখে চিন্তিত গলায় প্রশ্ন করলেন দ্রুত। এত বেলা করে ঘুমাচ্ছ কেন মা? দুপুর হলো বলে? শরীর খারাপ? রোজার মন ভালো হয়ে গেল। অদ্ভুত আনন্দে গলা রোধ হয়ে এলো যেন। নিজেকে স্বাভাবিক করতে সময় লাগলো। হাসতে চেয়ে সাবলীলভাবে জানতে চাইলো, কিভাবে নাম্বার পেলে? হৃদি উজ্জ্বল চোখ চেয়ে ছিল তাদের হয়ে, নিজে তুতা পাখির মতন জবাবে বলল, আমি ড্যাডকে বলেছি আই ওয়ান্ট টু টক টু মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড আঙ্কেল। নিপা বেগম হইচই ফেলে বললেন পাশাপাশি, জানিস না মা, আমরা তো থতমত খেয়েছি। রাজু বাবুকে দেখে সে কি চিৎকার! রাজু ফটাফট মাথাটা এগিয়ে বলল, আপু, প্রতিদিন কল করবে এখন থেকে। আমি বাবুকে রোজ দেখতে চাই। কি সুইট ও। ঢাকা কবে ফিরবে? মায়ের হয়ে হৃদি উচ্ছ্বাস নিয়ে জানালো, মামা ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আমি কল করবো রোজ রোজ, প্রমিস। রাজু উচ্ছ্বাসে ফেটে পড়ল, গদগদ হয়ে বলে গেল, ওলে লে 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 পাখিটা, মামা তোমার অপেক্ষায় থাকবে কেমন? রোজা নিঃশব্দে হাসলো। তখন সূর্যের ঝলমলে আলো এসে ছুঁয়েছে তাদের। মিঠা সেই রোদের স্পর্শ। রোজা অনেকক্ষণ আলাপ করলো পরিবারের সাথে। ফোন সাথে নিয়ে কথা বলতে বলতে হৃদিকে দাঁত ব্রাশ করে ফ্রেশ করালো। মিষ্টি রঙের হাঁটু স্পর্শ করা হাতাকাটা ফ্রক পরিয়েছে, উপরে পাতলা, সামনে বোতামওয়ালা সাদা রঙের ফুল হাতার গেঞ্জি। মাত্রই জ্বর ছেড়ে উঠলো, ঠান্ডা লাগতে দেয়া যাবে না। তার পিঠ সমান চুলগুলোতে ছুটি করে দিল, বেনুনিওয়ালা ছুটি। মেয়েকে পরিপাটি করে দুপুরের খাবার খাওয়ানোর সময়টুকু জুড়ে রোজা কথা বলল মায়ের সাথে। হৃদিকে খাওয়ানো শেষ করতেই দরজায় করাঘাত পড়ে। শান্ত একটা কণ্ঠ ভেসে আসে, ভাবি আসবো? রোজা চিনতে পারে। মায়ের সাথে কথা শেষ করে কল কেটে বলে, আসো না, আসো আসো, তা আবার বলতে হয়? ঝুমুরের সাথে শক্তি এসেছে। ঝুমুরের আজ সংকোচ নেই। মেয়েটা আজ শক্তিকে ছাড়িয়ে গিয়েছে। এসেই রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলো। খানিক ভরকালো রোজা, পর মুহূর্তেই হাসলো। কি হয়েছে? নিউ ব্রাইট এইভাবে ঘুরছে কেন? আজ না বিয়ে? সত্যি গতকালের ঘটনা পুরোপুরি এড়িয়ে গেল। প্রফুল্ল চিত্তে বলল, ভাবি, ঝুমুর তোমাকে ছাড়া নাকি কিচ্ছু করবে না। তোমায় নিয়ে এতে এসেছি। তোমার জন্য কি চমৎকার লেহেঙ্গা আনিয়েছে জানো? দেখো, চোখ জুড়িয়ে গিয়েছে আমার। হৃদি দু পা নাড়িয়ে ট্যাবলেটে কার্টুন দেখছে। বড়দের এই ধরনের আলাপে আগ্রহ শূন্যতে ওর। রোজা এক পলক মেয়ের দিকে চেয়ে বলে, এক্ষুনি যেতে হবে? সুপ্তি তাড়া দিল, এ বাবা, ভাবি তুমি কি বলছো বলো তো? দুপুর পেরোচ্ছে যে, পার্লার থেকে টিম বুক করেছে ভাইয়া। তারা এসে ফেসিয়াল করবে, তারপর সবাইকে পুরোপুরি রেডি করিয়ে দেবে। তার এই পৌঁছাবে বলে চলো চলো। রোজা তখন এক ফাঁকে উঠোন দেখছিল। বড় করে স্টেজ করানো হয়েছে, সম্ভবত সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে। আপাতত ভীষণ হট্টগোল করে খাওয়ানো হচ্ছে আত্মীয় স্বজন। রোজা উঠে দাঁড়ালো ওদের সাথে। রোজাকে উঠতে দেখে হৃদি ট্যাবলেট ফেলে দ্রুত নামলো বিছানা থেকে। চটপট খপ করে ধরলো হাতটা, সাথে যাবে স্পষ্ট। অবশ্য রোজা ওকে একা রুমে রেখে কখনো যেত না। সুপ্তি মুগ্ধ চোখে দেখলো আদরে দাঁড়ানো রোজাকে। আর রোজার লেহেঙ্গাটা স্কাই ব্লু রঙের, ভীষণ প্লেন একটা লেহেঙ্গা। শাড়ি স্টাইলে পরেছে, হালকা ম্যাকওভার নিয়েছে। বড় চুলগুলোতে রূপাঞ্জলের সেই ফুলের সাহায্যে বানানো বেলুনের হেয়ার স্টাইলটা কি দারুণ। নাকের পাটায় ছোট পাথরের নোজপিনটা জলজল করছে। সুপ্তি বুকের কাছটা ডলে ঝুমুরের কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় আওড়ে গেল, গুঞ্জন শুনছিলাম ভাবিকে জোরপূর্বক তুলে এনে বিয়ে করেছেন ভাইয়ার বস। আমার মনে হচ্ছে ঝুমুর, আমি বেডা হলে এমন মানুষকে নিজের করতে আমিও জোর খাটিয়ে তুলে আনতাম। ঝুমুরকে তখনও মেকআপ করানো হচ্ছে। ওর ভীষণ দেরি আছে সাজগোজ শেষ হতে। চোখ বোঝা অবস্থাতেই মৃদু হেসে সত্যের হাতে চড় মেরে বলে, থাম বেয়াদব, ভাবি শুনলে খবর আছে তোর।
রোজা তখন ঝুঁকে মেয়েকে শান্ত করতে ব্যস্ত। আর হৃদি অসহ্য হয়ে গিয়েছে এতগুলো মানুষের মধ্যে। এখানে ওর আর ভালো লাগছে না, টানছে রোজার হাত। মম, লেটস গো মম। রোজা অসহায় হয়। একটু পরে যাচ্ছি মা, বাইরে এখন অনেক মানুষ যে। আমি ড্যাডির কাছে যাব মম, চলো না, চলো না। রোজা কখনো যাবে না, পাগল নাকি? বলল, গার্ডের সাথে যাও সোনা, ড্যাডির সাথে দেখা করে ফিরে এসো কেমন? হৃদি জিদ করে গেল সমানে। হুম, তোমাকে ছাড়া যাব না। বাচ্চার মুখটা লাল হয়ে যাচ্ছে। সবার ভিড়ে ওর অস্বস্তি হচ্ছে বুঝে আর থাকতে পারলো না রোজা। বেরোলো রুম ছেড়ে। সাথে সুপ্তি সহ ওর আরো দুজন কাজে নিল। একটা নাম বোধ হয় কাজল। সেদিন ছাদে যার সাথে দেখা হলো, ওই অদ্ভুত মেয়েটা। আজও তেমন একটা কথাবার্তা বলেনি মেয়েটা। রোজার থেকে বেশ দূরত্ব রাখে, অথচ এখন পেছন পেছন আসার সে মানে পেল না। তবে তেমন স্বীকৃতিও দিল না। অজানার মতোই তার আচরণ। শিকদার বাড়ির উঠোন জুড়ে অতিথি, গ্রামবাসীর যাতায়াত। রোজা রুম থেকে বেরিয়ে খেয়াল করলো দরজার সামনে দাঁড়িয়ে আছে রাদিন, জাকির, রনি। জাকির বলে কণ্ঠ নামে, ম্যাডাম, বাড়ির বাইরে অনেক মানুষ তো, স্যার বলেছেন বেরোতে না। রোজার মুখটা হা হয়ে এলো। সে একটা বিয়ে বাড়িতে এসেছে, বিয়ের জন্যই তৈরি হয়েছে, আর বেরোতেই পারবে না। তাহলে তৈরি হয়েছে কেন? রাগে গা জ্বলে উঠল রীতিমতো। সবার সামনে রাগটা দমিয়ে আস্তে করে প্রশ্ন করলো, কোথায় আপনার স্যার? জাকির বুঝলো না জানাবে কিনা, জানানো ঠিক হবে। ও ভাবতে ভাবতে স্বপন চট করে বলল, স্যার শুটিং প্র্যাকটিস করছে রোজা হতবিহ্বল। কোথায়? পিছনে ওই জঙ্গলে। হৃদি দ্রুত বলল, বডিগার্ড আঙ্কেল, মম আর আমি যাব, নিয়ে চলো। রোজা নাকচ করে দ্রুত। তুমি যাও সোনা, মম অপেক্ষা করছি তোমার ফিরে আসার, কেমন? যাও। অথচ মেয়েটা যে ধরেছে তাকে ছাড়া যাবে না। অগত্যা রোজা রীতিকে নিয়ে বাড়ির নিরিবিলি পেছনের দিক দিয়ে বেরিয়ে আসে। এই পাশটা বডিগার্ড দিয়ে ভর্তি। অদূর থেকে দেখা যাচ্ছে ওদের গার্ডের সীমানা। এখান থেকে গুলির শব্দ কানে ভাসছে কেমন। যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে আদিলের চওড়া কাঁধ। তখনও সূর্যটা আকাশের বুকে আছে, আর কিছু মুহূর্ত পর ডুববে সেটা। সূর্যের রক্তিম আলো পড়েছে আদিলের খড়মাক্ত পিঠে। ঝলমলে আলো তার কাঁধের কুচকুচে কালো বাজ পাখিটাকে জীবন্ত লাগছে। ঘেমে নিয়ে আদিল একাকার। একটা লুজ ট্রাউজার কোমরে ঝুলে আছে কোনো রকমে। রোজার মনে হলো ওটা যে কোনো সময় খুলে পড়ে যাবে। হৃদয় উচ্ছ্বাস নিয়ে ডাকছে সমানে, ড্যাড, ড্যাড। আদিল ফিরে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি পড়ল যেখানে, আর যা দেখলো তার প্রভাব বেশ বড়সড় পড়লো তার উপর। পিস্তলটা হাত ফুসকে পড়ে গেল। রীতি তখন দৌড়ে সে জোরে ধরলো বাবার ডান পা। চতুর চোখ আশপাশটা দেখছে। আদিল মেয়ের মাথা ছুঁয়ে দিচ্ছে ঠিক, অথচ দৃষ্টি অদূরে দাঁড়িয়ে পড়া রোজার উপর। রোজা আর কদম বাড়াচ্ছে না, দাঁড়িয়ে থাকলো ওখানটায়। আদিল স্বাভাবিক হলো, ফের যেন কিছুই হয়নি। স্বপন পুড়ে যাওয়া পিস্তলটা তুলে সরে দাঁড়িয়েছে। রেদি বলস আই টার্গেটে দেখে বলে, ড্যাড, আই ওয়ান্ট শুট। আদিল ডান ভ্রু তুলে তাকালো মেয়ের দিকে। ইউ ওয়ান্ট টু? রেদির মাথা দুলালো। আদিল হাত বাড়াতে স্বপন পিস্তলটা দিল। আদিল দুপায়ের পাতায় ভর দিয়ে বসলো। রেদি ঝাঁপে পড়লো বুকে। আদিল ওর গালে ঠুট ছুঁয়ে সামনে দাঁড় করালো। ওর ছোট দু হাতে পিস্তল ধরে নিজেও এক হাতে ধরে নিশানা তাক করে ট্রিগার প্রেস করলো। গলি সোজা বুলস আই টার্গেটে বিঁধল। হৃদয় উচ্ছ্বাস নিয়ে লাফালো। জলজলে চোখে চেয়ে মুগ্ধ হয়ে বলে গেল, ড্যাড, ইউ আর সো পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যুত্তরে আদিল ঠোঁট ছুঁয়ে দেয় মাথায়। হৃদয় কৌতূহল নিয়ে এদিক ওদিক ছুটছে। ওর পেছনে স্বপন, রনিও ছুটছে। আদিল অবশেষে ঘুরে দেখলো রোজা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়েচড়ে নেই। শুকনো গলায় ওখান থেকে বলল, আমি ফিরে যাচ্ছি, হৃদিকে পাঠিয়ে দিন। অথচ রোজা কদম বাড়াতেও পারে না। আদিলের আদেশ পড়ে, এদিকে এসো। কি দরকার? বিপরীতে আদিল শুধু শিকারের চোখে চেয়ে থাকলো, আর একটা শব্দ ব্যয় করলো না, নড়লো না। রোজা আশেপাশে গার্ড দেখে তপ্ত শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি আসতেই নজর পড়লো টেবিলে। কত রকমের অস্ত্র ওখানে। সোনালি রঙের রিভলভারের দিকে এক পল তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আদিল তার দিকে চেয়ে থেকেই ওই অস্ত্রের নাম বলে,
তার দিকে কদম বাড়াতে বাড়াতে আওড়ায়। ইউ ওয়ানা ট্রাই? রোজা আর চোখে পুনরায় তাকালো অস্ত্রের দিকে, এরপর ওই সুন্দর নিশানা বোর্ডের দিকে। ওর আসলেই ইচ্ছে করছে বন্দুক চালাতে, আগ্রহ কাজ করছে জানার ও কি পারবে ওই বুলস আই টার্গেটে গুলি ছুটতে। আদিল ইশারা করতেই রাধীন রিভলভারটা নিয়ে এলো। দু হাতে মেলে ধরতেই তৎক্ষণাৎ রোজা নিল না, কিঞ্চিত দ্বিধা পেরিয়ে অতঃপর নিল। ভালোভাবে ধরতে পারল না, বেশ ভারী। এত ওজন কেন এতে? আদিল এসে দাঁড়ালো রোজার পেছনে, গা ছুঁয়ে ছুঁয়ে প্রায়। শক্তপোক্ত পুরুষালী হাত দুটো পেছন থেকে রিভলভার ধরাটা ঠিক করে দিয়েই ছেড়ে দিল না। ক্রমশ মুখটা চলে গুছল, ঘ্রাণ নিল রাগ নেবার মতো। রোজা ঘাড় নাড়ায় সামান্য, ট্রিগার প্রেস করে। নিশানা বোর্ডের কোথাও গুলি লাগেনি, গাছে লেগেছে। রোজা হতবিহ্বল, মধ্যে না লাগুক তাই বলে আশেপাশেও লাগবে না। পুনরায় চেষ্টা করলো, ফলাফল শূন্য। অবশেষে আদিল আয়ত্তে নিল পুরো ওকে সহ ওর হাতের রিভলভারকে। পেছন থেকে কেমন আসছে বৃষ্টি রোজাকে জড়িয়ে ধরলো, থুতনি কাঁধে রেখে কানের কাজটা এলোমেলো তপ্ত ভারী শ্বাস ফেলে রোজার হাতের পিস্তলের নিশানা নিজের বডিগার্ডদের একজনের মাথার উপরে থাকা আপেলের উপর নিশানা বসতেই রোজা চোখ বুজে আওড়ায়। ওদের দিকে না। আদিল বাধ্য বড়, তারপর দু হাতের মুঠোতে থাকা রোজার দু হাতে ধরা পিস্তলের নিশানা অন্যদিকে রাখে, সুদূর গাছটায় বসা জোড়া পাখির দিকে। রোজা এবারে চোখ রাঙায়। ওখানে না। আদিল বড় করে শ্বাস টেনে নেয়, কানের কাজটায় ফির আওড়ায়। গাছের পাতা চলবে আমার ম্যাডাম? রোজা তাকালো সুদূরে থাকা গাছের ওই একটুখানি পাতাগুলোর দিকে, কিছুটা সন্দেহ টেনেই বলে বসে, পারবেন? অত দূর যে, এতটুকু একটা পাতা কিভাবে সম্ভব? আদিল নাক মুখ ঘষল রোজার ফর্সা রক্তিম গালে, ছাছা চোয়ালের খোঁচায় রোজা চোখ কুচকে ফেলে, নড়ে চড়ে উঠে শিরশির করে গা। আদিল আওড়ায়। কি মনে হয় আপনার? খুঁজতেছেন কারে কন্ত? আপনারে কাল রাত থেকে এখানে ঘুরতে দেখতেছি। মুরব্বীর এমন সন্দিহান প্রশ্নে জিহাদ চমকে ওঠে, নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে মাথা নাড়িয়ে বলে, ওকে না চাচা, আশপাশটা দেখছিলাম, গ্রামটা ভীষণ সুন্দর। চাচার দোকানের বয়স কত? মনে তো হচ্ছে অনেক বছরের। তা তো মেলা বছরের। যুবক থাকতে দিছিলাম, তা আপনারে তো আগে দেখি নাই কখনো। মনে তো হইতেছে না এই এলাকার। আপনি থাকেন কই? জিহাদ চায়ের টাকা মিঠিয়ে উঠে দাঁড়িয়েছে, ওয়ালের পেছনে পকেটে ভরতে ভরতে সামনে যতটুকু পর্যন্ত চোখ যায় তাকায়। নদীটা ঘেঁষেই তো জমিদার বাড়ি, সম্ভবত একটু দেখা যাচ্ছে নাকি? জিহাদের সাহস হলো না এগিয়ে যাওয়ার, হালকা হেসে বলে, ঢাকা এদিকটা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে দিনটা কাটিয়ে যাই। আমার আবার গ্রাম ঘুরতে ভালো লাগে, বলতে পারেন ভ্রমণ পিয়াসুর লোক আমি। দোকানটা গ্রামের প্রবেশ পথে। দোকানদার কাসম একজন বৃদ্ধা লোক, বয়স আনুমানিক 60-এর উপর। মানুষ চিনতে তিনি ভুল করেন না। শহরে এই ছেলের হাব ভাব তার ভালো লাগলো না। তার কপালের ভাঁজ গাঢ় হচ্ছে ক্রমশ, সন্দেহ দৃঢ় হচ্ছে আরও। মুখ খুলে জিজ্ঞাসাবাদ চালাতে চায়, তবে সে সুযোগ দিল না জিহাদ। পাশে দাঁড় করানো বাইকে চড়ে বেরিয়ে গেল সীমানা ছেড়ে। তার এত তাড়া দেখে কাশেমের সন্দেহ পাকাপোক্ত হলো। লুঙ্গির কুচিতে বাঁধা মুঠোফোনটা বের করে কল করলো কাউকে। শান্তর গম্ভীর মুখ দেখে জব্বার শিকদার হাহাকার করে উঠলেন। নিজের কপাল নিজে চাপড়াতে চাপড়াতে বসে পড়লেন চেয়ারে। মাথায় তার তার কি সর্বনাশ করে বসে আছেন। গতকাল কেন আজ সকালবেলাতেও যদি ছেলেকে পড়িয়ে একটা বার দেখে নিতেন, তবে কিছু একটা করা যেত এখন। নাসির শিকদার থমকে উঠলেন। কইছিলাম ওরে জিগাই এলো, এখন দেখ গত বছরের মাপ কি এই বছরে হইব? এইটুকুর বুঝ নাই তোর? শান্ত বুক ভরে দম ছাড়ল। চওড়া কাঁধে আটকে যাওয়া শেরওয়ানিটা এক টানে খুলে ছুঁড়ে মারল বিছানায়। গায়ে সাদা শার্ট চাপিয়ে দায় ছাড়া ভাবে বলল, হয়েছে হয়েছে, থামো। এখন কি আহাজারি করলে শেরওয়ানি ফুলে বড় হয়ে ঢুকে যাবে শরীরে? তাইলে করতে থাকো, আমি অপেক্ষা করতেছি। জব্বার সাহেব আর্তনাদ করে গেলেন। আব্বা কি পরবে তাহলে? আমি মুবিনটা পাঠাই বাজারে, তাড়াতাড়ি একখান পাঞ্জাবি আনুক, সময় আছে এখনো।
শান্ত দু আঙ্গুল দিয়ে কপাল ঘষল, মাথার ভেতরটা দপদপ করছে। কাজে আসছে, লোকজন বসে আছে, আর এখন নাকি যাবে পাঞ্জাবি কিনতে। আরও কতক্ষণ লাগাবে কে জানে। আদিল মির্জার চোখ মুখের কথা ভেবে শান্ত আর সময় নষ্ট করতে চায় না। এমন শেষ মুহূর্তে যদি বস চলে যেতে চায়, বস যে এখনো আছে এই তো তার কল্পনার বাইরে। কৃতজ্ঞতার শেষ নেই। সে থমথমে মুখে বলল, বস ঢাকা ফিরবে আজই, বিয়ে সেরে বেরোবো, হাতে সময় নেই, ঝামেলায় যাওয়া লাগবো না, চলো। নাসির সাহেব আটকে ওঠেন, বলতে চাইলেন কি পইরা যাইবা তাহলে বাপ? অথচ তার প্রশ্নের আগেই শান্ত সফেদ লুঙ্গিটার গিট বাঁধল কোমরে। এলোমেলো চুল নিয়ে তাকে বেরোতে দেখে ধরফরে ওঠেন জব্বার সাহেব। বাজান বাজান রে, এইগুলো কি পয়রা বাইরেতে ছুস? হাই হাই ভাইজান, দেখেন দেখেন পোলার কাণ্ড কারখানা। পায়জামা পাঞ্জাবি তো আছে, তা আছে তাই পর নাইলে। শান্ত ইতিমধ্যে বেরিয়েছে। নাসির সাহেব ছুটলেন ভাইপোর পেছনে। হ্যারে লুঙ্গি পরে বিয়ে করে ক্যাডা? মানুষে কইবে কি পাগল হইছস? পাঞ্জাবি না পরলেও লুঙ্গিটা খুলে একটা প্যান্ট পর অন্তত, নইলে তুই যে এই স্যুট পরস প্রত্যেক দিন ওটার পর। ওটা স্যুট আমার চাচা যান, আর লুঙ্গি, সমস্যাটা কি? শান্ত থামলো হঠাৎ, ভ্রু দলিয়ে হেসে বুকটা ফুলিয়ে বলে উঠল, আমি শান্ত শিকদার। এইবার আমারে দেইখা বলো, সাদা লুঙ্গির সাথে সাদা শার্ট ঠিক আছে নাকি, নাকি অন্য রঙের শার্ট পরমু? আয়েশা বেগম ট্রেনে এদিকে আসছেন। ছেলেকে এই অবস্থায় দেখে চোখ জোড়া তার ছানা পড়া প্রায় হতভম্ব হয়ে চেঁচিয়ে ওঠেন, তুই এখনো কি পইরা আসস? শান্ত এসের সামনে দাঁড়িয়ে ঈশ্বরে বোঝালো খাওয়াতে। আয়েশা বেগম আগে মিষ্টি খাওয়ালেন ছেলেকে। শান্ত মাথা নোয়াতেই মাথা বুলিয়ে দুয়া পরে ফু দিয়ে তারা দিলেন। তাড়াতাড়ি রেডি হ, তোর উকিল মামা এসে পড়বো, তোর কাজী চাচা বসে আছে। জব্বার সাহেব হাহাকার করেন, তোমার পোলা নাকি এমনে বিয়ে করব, এই জ্বালা কি ভালো লাগে? আয়েশা বেগম কিছু বলতে পারেন না। শান্ত বেরিয়ে এসেছে। প্রাঙ্গণে নামতেই হইচই পড়ে গেল। কেউই বিশ্বাস করলো না সে এভাবে বিয়ে করতে এসেছে। শান্ত গিয়ে বসলো চেয়ারে, তারা দিল। কই বউ কই আমার? ওটারে আনো, তাড়া আছে আমার। আদর থেকে ভেসে এলো পুরুষালী গম্ভীর রুক্ষ কণ্ঠের প্রশ্নটুকু, যা শোনা মাত্রই শান্ত দাঁড়িয়ে পড়ল। কিছুটা নড়ে ওঠেন নাসির শিকদার। এত তারা কিসের? অতিথি ভর্তি জায়গাটা মুহূর্তে বডিগার্ড দিয়ে ভরে গেল। আদিল এগিয়ে আসছে, পরনে বেজ রঙের স্যুট, সাদা শার্টের উপরে বেজ রঙের ভ্যাস্টের নিচে বেজ রঙের টাই, বেজ রঙের কোটটা পেছনে থাকা অ্যালেনের হাতে। শুভ্র রঙা জুতোগুলোর এক একটা কদম বাড়াতে সোফাটা ফাঁকা করে দিলেন জব্বার সাহেব। আদিল এসে বসলো সোজা। শান্ত কেমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় বোঝালো বসতে। শান্ত ধপ করে বসলো। আদিল ঘড়ি দেখে আওড়ালো, কতক্ষণ লাগবে? বিয়েটা শেষ করে বেরোবো, তুই থাকিস কিছুদিন, লিভ নে, ইটস ওকে। শান্ত মাথা নাড়িয়ে দ্রুত বলল, বস ঝুমুরকে নিয়েই ঢাকা ফিরবো, আমার বলা আছে। আদিল ইশারা করতেই অ্যালেন ছোট ব্রিফকেসটা নিয়ে এগুলো শান্তর দিকে। ওর কোলে দিয়ে চোখ টিপ মারলো লুকিয়ে। শান্ত ব্রিফকেস খুলে দেখলো দলিলের কাগজপত্র, চাবি সহ বিভিন্ন জিনিসপত্র। থতমত খাওয়া মুখে তাকালো বসের দিকে। আদিল বলল, ওয়েডিং গিফট ফর ইউ, তোর পছন্দের ফ্ল্যাটটা রেডি, ফিরেই উঠতে পারবি। শান্ত ঠোঁট নড়ে, গলা পাকানো অনুভূতিটা গিলতে সময় লাগলো। কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামিয়ে রাখলো। অবশেষে আস্তে করে বলল, থ্যাংক ইউ বস। প্রত্যুত্তরে আদিলের ভাষা শোনা গেল। শান্ত ব্রিফকেস খুলে চুপচাপ বসে আছে। অ্যালেন কতক্ষণ ওকে দেখে কুইকুই করলো। শান্তর অমন ইমোশনাল মুখটা বেশ লাগলো তার কাছে। বস সম্পর্কিত ব্যাপারে ছেলে পারে না ভ্যা ভ্যা করে কাঁদতে, স্টুপিড একটা। ও ভীষণ সন্তর্পণে বার কয়েক তাকালো আদিলের দিকে। দৃষ্টি অনুভব করে আদিল ভ্রু তুলতেই অ্যালেন চোখের পাপড়ি ছাপটে ছাপটে কিছু বোঝালো। আদিল বুঝলো বোধহয়, অনুমতিও বুঝে দিল। অ্যালেন চওড়া গলায় আদেশ করলো, এই ডিজে লাগাও গান। নিরিবিলি পরিবেশ ভাঙলো গানের আওয়াজে। সম্ভবত ওদের মধ্যে আগেই এক দফা আলাপ হয়েছে, না হলে এতটা সামঞ্জস্যতা কিভাবে এলো?
এই যে উঠোনে এসে দাঁড়িয়েছে এক গাদা বডিগার্ডস, তাদের সরিয়ে পেছন থেকে ড্রামাটিক ভঙ্গিতে বেরিয়ে এলো অ্যালেন। পরনে সেই বডিগার্ডের কালো থ্রি পিস স্যুট, এখন মাথায় একটা লাল ওড়না আছে। ওটাকে গায়ে পেঁচিয়ে নিতে নিতে চারে বসা শান্তর দিকে ভীষণ আবেদনময়ী ভঙ্গিতে এগোচ্ছে। মিউজিক বক্সে বাজা গানের সুরে সুর মেলালো ও। গোলাপি চোখে জাদু আকাশি গাল আমার, অলরেডি বসে আছে হব রানী তোমার। শান্ত কঠিনভাবে ভরকালো, তড়াক করে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল, আতঙ্কে বাকরুদ্ধ। আস্তাক ফিরল বস বস। অ্যালেনের পাশাপাশি রাধিম স্বপন সহ আরো কয়েকজন হাজির। ওরা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, আরে আয়না হ্যান্ডসাম, প্রেমের অ্যান্থাম দেখলে বাজে মনে, তোকে নিয়ে পালতে চায় আদার কোনো বনে। শান্ত ভীষণ নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে উঠল, নাউজুবিল্লাহ বস। অথচ কর্মকাণ্ড ভিন্ন। ও লুঙ্গি তুলে এগিয়ে এসেছে। পরের লাইনটুকু গাইতে গাইতে ওদের সাথে উড়াধুরা নাচলো। ও আমার বিল্লেতে রাজা, প্রেমেরই ডালা সাজা, কাছে আই খেলবো রে তোর মনেরই মাঠে, প্রেমের কুত 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 কুত, কিনে সার ঢাইলা দিলে গেলাসে, মাইনা সেনা পেলাসে। নাসির শিকদার সহ তারা ভাইরা হেসে কুটি কুটি। জব্বার শিকদার তো নিজের ফোনে ভিডিও করলেন পুরো ব্যাপারটা। সাথে কয়েকজনের সে যোগ হয়েছে নাচ গানে। প্রাঙ্গণ জুড়ে তখন এলাহি কাণ্ড। গান থামাতে শান্ত নিজেকে গুছিয়ে নিচ্ছে। এলোমেলো লুঙ্গিটা ভালোভাবে সামলে এগিয়ে বসলো ফের। ওপাশ থেকে গুঞ্জন ভেসে আসছে, কনের লোকজন আসছে বোঝা গেল। ঝুমুর এসে পৌঁছতে বিয়ে পড়ানো শুরু হলো। ঘরের আলো নিভু নিভু। বিছানার এক কোণে বসে আছেন জাহানারা বেগম, তার সামনে রোজা। আলতোভাবে ধরলেন রোজার সুন্দর হাত দুটো, মুঠোয় নিয়ে ডাকলেন, নাচবো? রোজা সঙ্গে সঙ্গে বলে, দাদিমা। জাহানারা বেগমের চোখ জোড়া ভিজে এলো হঠাৎ। চমকালো রোজা, কি বলবে বা করবে বুঝতে পারল না। ওর অসহায় চোখ মুখ দেখে অল্প হাসলেন বৃদ্ধা। সময় নিয়ে বলেন, ভাবছিলাম হয়তো আরো একটা দিন অন্তত থাকবা, তার সম্ভবই না। শান্ত কইল আইজি রয়না দিবা, তোমাগরে আমি মনে করম অনেক। রোজার ভীষণ খারাপ লাগলো। দুদিনের পরিচয় বুঝি মানুষ এতটা আপন হয় হয়তো। জাহানারা বেগম বলে গেলেন, নাচবো? আমার নাতিরা। গলাটা বসে গেল জাহানারা বেগমের। কিছু সম্পর্কের নাম থাকে না, ভালোবাসার কারণে বোধ হয় থাকে না। তিনি না দেখে না চিনে সবসময় আদিল মির্জা নামক ছেলেটাকে নাতি ভেবে রেখেছেন। এর কোনো ব্যাখ্যা নেই, তিনি দিতে পারবেন না। শুধু জানেন তিনি ভালো চান। তিনি চান নাতি তার সুখে থাকুক, ভালোবাসায় ভরে উঠুক জীবন। তিনি নিজেকে সামলে ধীরে বলে গেলেন, আমি জানি নাচবো, তোমার সাথে যা হয়েছে ভালো হয় নাই, উচিত করে নাই আদিল। জোর করে সংসার হয় না, ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু নাচবো। রোজা চমকে তাকাতে জাহানারা বেগম চোখে চোখ রেখে বললেন, সামর্থ্য থাকলে কি কেউ নিজের ভালোবাসা ছাইরা দেয়? রোজার ভেতরটা ধক করে উঠল, কাঁপলো চোখের পাপড়ি। জাহানারা বেগম বলে গেলেন, বুঝদার মাইয়া তুমি, সবই তো বোঝো জানো। রোজা থমকে থাকলো। জাহানারা বেগম ছলছল চোখে চেয়ে বললেন, যে তোমারে কই রাখবো বুঝে পাই না, মাথার মুকুট কইরা নাকি বুকের পিঞ্জরায় বন্দি কইরা, তারে ভালো না বাসলেও করুণা কইরো, ছাইরা যাইও না। রোজার ঠোঁট নড়ল, আড়াল করলো দৃষ্টি। জাহানারা বেগম দম নিয়ে বললেন ফের, আমি বড় স্বার্থপর নাচবো, নাতির লজ্ঞায় চাইতেছি। এই বুড়ির একটাই চাওয়া, তোমারে সে মেলা চাই, পাশে থাইকো, এই জীবনের লাইগা থাইকা যাইও তার হইয়া। রোজা একটা শব্দ উচ্চারণ করতে পারল না। বুকের ভেতরটা এমন বাজে ভাবে মুশড়ে গেল যে ওর দম বন্ধ হয়ে এলো। কেন এত দম বন্ধ লাগলো ও জানে না। হৃদির কণ্ঠ শোনা যাচ্ছে, তাকে খুঁজছে, ডাকছে। জাহানারা বেগম চোখ মুছলেন, হেসে গলা তুলে ডাকেন, এদিকে আহো বড় মা, এদিকে। হৃদি উচ্ছ্বাস নিয়ে প্রবেশ করলো। মা মা উইল বি গোয়িং ব্যাক। ধেয়ে আসে শরীরটা বুকে নিল রোজা, নিজেকে স্বাভাবিক রাখলো, আওড়ালো,
পরপর হৃদিকে ঠেলে দিল জাহানারা বেগমের দিকে। জাহানারা বেগম হৃদির মাথায় ঠোঁট ছোঁয়ালেন, খুব কাছ থেকে দেখলেন চোখজোড়া, মুখখানা, কত মিল, কত খোদা তালার কি চমৎকার সৃষ্টি। হৃদি হেসে বলল, বড় মা ঢাকা আসবি ওকে? হাসলেন জাহানারা বেগম, বললেন, গেলে আবার ভাগাইয়া দিবা না তো এই বুড়িটারে? হৃদি তাকালো মায়ের মুখে, থেমে থেমে জিজ্ঞেস করলো, ভ্যাকাইয়া, হোয়াট ডাজ দ্যাট মিন মম? ইট মিনস তাড়িয়ে দেবে না তো তোমার বড় মাকে? হৃদি ফিরে তাকালো জাহানারা বেগমের দিকে, হাত ছুঁয়ে দ্রুত বলল, নো বড় মা, উই হ্যাভ আ বিগ হাউস, তুমি থাকতে পারবে অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট, রাইট মম? রাইট। জাহানারা বেগম কি বুঝলেন কে জানে, হৃদির গালে ঠোঁট ছুঁয়ে বলেন, জামু ইনশাল্লাহ। বলতে বলতে ভদ্রলোক পেছনের চেয়ে আশ্চর্য হয়ে ডাকেন, কিরে তুই এহেনে? কাজল খানিকটা অপ্রস্তুত হলেও আস্তে করে বলল, দেখা করতে আইলাম, তারা নাকি আজই ফিরা যাইব। জাহানারা বেগম তপ্ত শ্বাস ফেলে মাথা তুলালেন। রোজা আগ্রহ নিয়ে চেয়ে আছে মেয়েটার দিকে। সে খেয়াল করেছে এই মেয়েটার অদ্ভুত আচরণ, সব সময় কেমন ভাবে যেন তাকে দেখত, এড়াতো। দৃষ্টিতে কি হিংসে দেখেছে ঠিকঠাক, নাকি অন্য কিছু? রোজা অবশ্য এত কিছু ভাবল না। এদিকে জাহানারা বেগমের কাছে রেখে উঠে দাঁড়ালো। কাজলকে ডেঙে বেরোবে তখনই মেয়েটা ফিসফিস করে আওড়ায়, আপনার লগে আমার একটু কথা ছিল, শুনবেন? রোজার কপালে ভাঁজ পড়ে কয়েক, বলে, এখানেই বলুন, কি ব্যাপার? ভীষণ গুরুত্বপূর্ণ, একলা কইতে চাইছিলাম। রোজা অনাগ্রহী হওয়া সত্ত্বেও মেয়েটার সাথে বেরোয়। কাজল আগে আগে হাঁটছে, আশেপাশে তাকাচ্ছে বারে বারে। যাচ্ছে সে পেছনের বারান্দার দিকে, যেখান দিয়ে জঙ্গলে যাওয়া যায়, অথচ রোজা মুটেও ওদিকে যাবে না। বারান্দায় পৌঁছেও দাঁড়িয়ে পড়লো, বুকে দু হাত ভাঁজ করে বলল, এবার বলুন। কাজল দেখালো জঙ্গলটা, বলল, আর একটু ওইদিকে। রোজা ভ্রু তুলে স্পষ্ট করে প্রশ্ন করে গেল, কি করতে চাইছেন ঠিক? ওখানে নিয়ে আমাকে গুম করতে যাচ্ছেন বুঝি, নাকি ক্ষতি? আপনার কি অবস্থা হতে পারে আইডিয়া আছে? ভেবেছেন? শান্তর কাজিন দেখে কিন্তু ছাড় পাবেন না। হিজ ক্রেজি, মেরে ফেলবে আপনাকে। কাজল ঢুক গেলে শাড়ির আঁচলে ঢাকা হাত দুটো থরথর করে কাঁপে, গা কাটা দিয়ে ওঠে, বারে বুকের ওঠানামার গতি, ধরফর করছে হৃৎপিণ্ড। যতটুকু সাহস জুগেছিল এই মুহূর্তে তা হাওয়ায় ভেসে গেল। একটা মুখ চোখে ভাসতেই এ যাত্রায় প্রেম আবেগের বদলতে ভয় বিরাজ করলো। মুখ খুলতে চাইলো, কিন্তু কাঁপলো ঠোঁট। রোজা কদম বাড়ালো ফিরবে, তখনই চোখ গেল সামনে, চমকে উঠল। ভীষণ চেনা পরিচিত একজোড়া চোখ চেয়ে আছে ওর দিকে। পরনে বোরকা, মুখে নেকাব। এ যাত্রায় জিহাদ নেকাবটা খুলে ডাকলো, রোজা। রোজা হাত বিহব্বল। পর মুহূর্তেই তাড়াক করে তাকালো চারিপাশে, আটকে উঠে বারান্দা থেকে নামতে নামতে বলল, তুই কি মরতে চাস প্রতারকের বাচ্চা? জানের ভয় নেই? এখানে কি করছিস? পালা, বাঁচতে চাইলে পালা। জিহাদের চোখ জোড়া ছলছল করলো। ও সব বাত রেখে দ্রুত বলে গেল, আমি প্রতারক নই রোজা, আমি বিশ্বাসঘাতক করিনি, আমি ইচ্ছা করে কিছু করিনি। সব কিছু পেছনে ভয়ঙ্কর একজন আছে, সব তার চাল। রোজা বারবার তাকাচ্ছে পেছনে। ওই কাজল নামের মেয়েটা আর নেই। রোজার হৃৎপিণ্ড খামছে ধরে কেউ। চোখ বুজে দৃঢ় গলায় বলে, এখনো সময় আছে জিহাদ, পালা। যেভাবে এসছিস বেরিয়ে যা। জিহাদ দু চোখ ভরে দেখতে থাকলো রোজাকে। মনে হচ্ছে শত যুগ পর দেখছে। এগুতে এগুতে পাগলের মতো বিলাপ করে, রোজা, রোজা, আমি প্রতারক নই। আমি কখনো তোকে ছাড়া কারো কথা ভাবতে পারি না। আমি নিজের চেয়েও তোকে ভালোবাসি। রোজা চোখ বুঝলো। পর মুহূর্তে চমকালো জিহাদের কাণ্ডে। ও খপ করে ধরেছে হাতটা। আমি কতটা পাগল তোর জন্য তা কি তোর অজানা? আমি কিভাবে এমন করতে পারি বল? আমাকে উস্কেছে তোমার থেকে, আমাকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হয়েছে, বিশাল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে স্বয়ং আদিল মির্জা আছে। ভাবতেও পারবে না ওই লোক কতটা ডেঞ্জারাস, কতটা নিচে নেমেছে। তুমি কি জানো এই লোক? গুলির তীব্র শব্দ। পরে মুহূর্তে রোজার হাত ছেড়ে হাঁটু ভেঙে বসে পড়ল জিহাদ। গলগল করে রক্ত বেরোচ্ছে পা থেকে। মুহূর্তে এই বডিগার্ডস দিয়ে ভরে গিয়েছে জায়গাটুকু। পিস্তল হাতে আদিলের চোখ দেখে ধক করে উঠে রোজার বুক। আনমনাও দু কদম পিছিয়ে যায়। জিহাদ থামলো না, গুলি খেয়েও বলতে চাইলো, রোজা, এই আদিল মির্জাটা।
ঝড়ের ব্যাগ যেন ছুঁয়ে গেল জিহাদকে। আদিল ওকে এক হাতে তুলে দেয়ালের মুখ বরাবর বাড়ি খাওয়াতেই রক্তে ভেসে গেল পুরো দেয়াল। রোজা চিৎকার করে উঠল এমন নৃশংস দৃশ্যে। সমানে কাঁপল ওর হাত, অথচ তারপরও ছুটে গেল। আদিল পুনরায় ওর মাথাটা দেয়ালে বাড়ি মারতেই রোজার মুখ নীল হয়ে গেল। আতঙ্কে চিৎকার করে বলল, মারবেন না ওকে, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। বলতে বলতে ও দৌড়ে গিয়ে টেনে ধরলো আদিলের রক্তাক্ত হাত। টেনে সরাতে চেয়ে মিনতি করলো, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দিন। জিহাদ গঙ্গে ওঠে। রোজ। জিহাদ পুরোপুরি ডাকতে পারে না। শক্তপোক্ত বড় সুবিশাল হাতটার ঘষে পড়তেই জিহাদ মরা মতো চুপ করে যায়। রোজার চোখ ভিজে উঠল এমন করুণ দৃশ্যে। আর্তনাদ করে উঠল, জিহাদ জি। রোজা নামটা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। একটা হাত থাবা বসাই ওর সংবেদনশীল গলায়। আদিল গলা চেপে ধরেছে ওর। রোজার দম বন্ধ হয়ে আসে, মুখ লাল হয়ে ওঠে রক্ত শূন্যতায়। যখন ভাবলো ও মরে যাবে তখনই ঢিল হয় থাবাটা। তারপরও সরেনি গলা থেকে। রোজা প্রাণ ভরে দম নিল। ছলছল চোখে তাকাতেই শ্বাস আটকালো গলায়। আদিলের মুখটা ওর খুব কাছে। রক্তিম চোখ জোড়া থেকে আগুন বেরোচ্ছে মনে হলো। কণ্ঠ শোনালো সমুদ্রের গভীরের মতো ভয়ঙ্করী। রোজা তখনও দুর্বল ভাবে শ্বাস নিচ্ছে। তারপরও অনুনয় করে গেল, টেনে ধরলো গলায় থাবা বসানো আদিলের হাতটা। ছেড়ে দিন, ওর একটা অনাগত সন্তান আছে। ওর বাবা মায়ের একমাত্র সন্তান, তারা বৃদ্ধ। ওকে মারবেন না, প্লিজ যেতে দিন। আদিল দাঁতে দাঁত পিষে তাকিয়ে থাকলো। হাতটা সরাতে দেখলো ধবধবে ফর্সা গলায় 5 আঙ্গুলের ভয়ানক দাগ বসে আছে। ওই দৃশ্যে যেন কিছু আছে। আদিলের হাত কাঁপে। পর মুহূর্তেই বুকের সাথে পিষে ফেলে শরীরটা। ক্রমাগত ঠোঁট ছোঁয়ায় আঙ্গুলের দাগগুলোর উপর। আদেশ ছুড়ে গাড়িয়ান। শান্ত দাঁড়িয়ে ছিল সামনেই। ওর গলায় তখনও বিয়ের মালা। রাদিনকে নিয়ে ছুটেছে গাড়ি ড্রাইভ করে এদিকে আনতে। রোজার মনে হচ্ছে ও চোখের সব ভাষা দেখছে। দুর্বল গলায় পুনরায় আওড়ায়, আদিল ওকে ছেড়ে দিন প্লিজ, আমার কসম লাগে, যেতে দিন। মুহূর্তে আবশ হয়ে আসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা শরীরটা। থমথমে নীরবতা নামে চারিপাশ জুড়ে। রোজার চোখ জোড়া ততক্ষণে বুঝে গিয়েছে। ওর মাথাটা হেলে পড়েছে আদিলের শক্ত প্রশস্ত বুকের মাঝে। গাড়ির শব্দে আদিলের টনক নড়ে, কানে বেজে যায় ডাকটা। আদিল, আদিল, আদিল। শান্ত সে ডাকলো আস্তে করে, বস। আদিল তখনই জবাব দেয় না, নিষ্প্রাণ মুখে চেয়ে থাকে অনেকটা সময়। বুক ভরে শ্বাস নিয়ে পর মুহূর্তে ওকে পাজা কোলে তুলে নিল। বুকের সাথে মিশে এগুলো গাড়ির দিকে। অ্যালেন ব্যাগডোর মেলে ধরেছে। আদিল রোজাকে শুয়ে দিল পেছনের সিটে। অ্যালেন এগিয়ে দিল আদিলের কোটটা। আদিল ওটা দিয়ে রোজার শরীর থেকে পুনরায় তাকালো মুখের দিকে। তারপর ঠোঁট সরে এলো। জিহাদ তখনও কাতরাচ্ছে, অর্থাৎ বেঁচে আছে। আদিল এগিয়ে এলো, বসলো দুপায়ের পাতায় ভর দিয়ে। রক্তে মাখু মাখু চোখ মুখে জিহাদ তাকাতে চাইলো, কিছু বলতে চাইলো, পারল না। আদিলই বলল নির্বাক কণ্ঠে, চরিত্রের জাস্টিফিকেশন দিতে চাচ্ছিলি? মাদার ফাকার, তোকে জোরপূর্বক শোয়ানো হয়েছে নাকি জোরপূর্বক ড্রিঙ্ক করানো হয়েছিল? দ্যাট ওয়াজ ইয়োর চয়েস। দিস উইল বি ইয়োর লাস্ট চান্স টু লিভ। পরের বার সোজা বুকে বুলেট ঢোকাবো। আদিল উঠে পড়েছে। গাড়িতে ওঠার আগে বলে গেল, ওই মেয়ে তোর কাজিন, জান নিতে বলবো না, গিভ হার এ টেস্ট। শান্ত দ্রুত বলল, যা বলবেন। জমিদার বাড়ির বসার ঘরের পিনপত নীরবতা ভাঙে শবনম বেগমের মুলায়ম ডাকে, ভাইজান। বোনের দিকে ফিরে তাকালেন না নাসির শিকদার। মুখ ফিরে রাখলেন। শুনতে রাজি নন অনুনয়, যুক্তি। কিভাবে শুনবেন? শোনার মতো কাজ যে ভাগ্নি তার করেনি, এটা তার ভাগ্নি, এতটুকু ভাবতেও যে লজ্জা লাগছে। ভাইজান, মাইয়া আমার এমন করতে পারে না, কোনো একটা ভুল আছে এহান। জব্বার শিকদার চুপ থাকতে পারলেন না। চোখ রাঙিয়ে তাকিয়ে চিৎকার করে উঠলেন, কথা বইল না তুমি আর। মায়ারে লাই দিয়া কি বানাইছো দিহ? আমার পোলার সামন সম্মান নিয়ে টান দিল। শবনম চুপ করে গেলেন। ভেজা চোখে শুধু তাকিয়ে থাকলেন ভাইয়ের মুখের দিকে। উপস্থিত সকলের শ্বাস রীতিমতো গলায় আটকে আছে। সকলের মধ্যেখানে দাঁড়িয়ে আছে কাজল, মাথাটা নোয়ানো।
কান্নার তোরে কাঁধ দুটো কাঁপছে। শান্ত তখনই প্রবেশ করলো ঝড়ের গতিতে। গলার মালাটা সে টেনে হিচড়ে খুলে আছড়ে ফেললো ফ্লোরে। নাসির শিকদার সোফায় বসেছিলেন থমথমে মুখে। শান্তকে ওভাবে প্রবেশ করতে দেখে দ্রুত দাঁড়িয়ে পড়েছেন। কিছু বলার সুযোগটুকু পেলেন না। ক্রোধে কাঁপতে থাকা শান্ত এসেই কাজলের গালে চর বসিয়েছে। সে চরে ছিল না বিন্দুমাত্র ছাড়। পুরুষালী রুক্ষ হাতের চরে মেয়েটা ছিটকে গিয়ে পড়ল জব্বার শিকদারের পায়ের কাছে। ঠোঁটের কোণ ঘেঁষে গলগল করে নামলো রক্ত। জব্বার শিকদার মুখ খুলতে চেয়েও পারলেন না। শান্তরমন রক্তিম চোখ জোড়া দেখে ছেলেটা মুহূর্তেই হুলস্থুল বাজিয়ে ফেললো। লাথি মেরে ভাঙলো টি টেবিলের মোটা কাজটা। ভাইয়ের সেটে গিয়েছে স্ত্রীলোকেরা। কাজল এতক্ষণ নীরবে কাঁপছিল ফ্লোরে বসে। এ যাত্রায় চিৎকার করে বসে থেকে সমানে পেছনে যাচ্ছে। শবনম ছুটে এসে আগলে নিলেন মেয়েকে। শান্ত শান্ত থাম থাম, আমার মাইয়াডারে মারিস না। ভাইজান কিছু কন। নাসির সাহেব, জব্বার সাহেব সহ তার ভাইরা একটা কথাও বললেন না। মুখ ফিরে রাখলেন শুধু। শান্ত তেড়ে মেরে এলো কাজলের সামনে, ফের উপেক্ষা করে ফুপির কথাগুলো। মারতে নিয়েও মারল না শেষমেশ, শুধু দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো, এত বড় স্পর্ধা পেলি কোথায় তুই, জানোয়ারের বাচ্চা? কার কথায়, কার ইশারায়? দ্রুত বল, দ্রুত বল। আমি কিন্তু ভুলে যাব তুই আমার ফুপুর মেয়ে। এক্ষুনি আমি তোকে শ্যুট করে ফেলবো, মেরে ফেলবো। আটকে ওঠেন শবনম। মেয়েকে নিজের পেছনে লুকাতে চেয়ে হতবাক হয়ে উচ্চারণ করেন নামটা। শান্ত। শব্দ করে কাঁদছে কাজল। ভুল করেও মাথা তুলে তাকালো না শান্তর দিকে। শান্ত পুরোপুরি এড়ালো ফুপিকে। তাকে ডিঙ্গিয়ে ফিরে এলো কাজলের সামনে। হ্যাঁ, নিজেকে ঠান্ডা রেখে পুনরায় প্রশ্ন করলো, শেষবার জানতে চাইছি, কেন, কিসের জন্য, কার ইশারায় এই কাজ করেছিস বল। এবারে শবনম বেগমও মেয়েকে তাড়া দিলেন। করে জানা তুই কিছু করছস না? কি কথা কবার জন্য ডেকে নিছিলি ম্যাডাম রে? গল্প করতে নিশ্চয়। ক ক সত্য করে ক ইয়া। শক্তি লুকিয়ে ছিল মায়ের পেছনে। মাথাটা বের করে ভারত গলায় আস্তে করে জানালো, আপু প্রথম থেকেই ম্যাডামের তেমন একটা দেখতে পারতো না, আমি খেয়াল রাখছি। এমনকি কথাবার্তাও কইতে চাইতো না, মিশতে আসতো না, দূর থেকে তাকাইয়া থাকতো খালি। জাহানারা বেগমের কণ্ঠে কেমন হতাশা মেশানো। আমাগো বাড়ির মাইয়া মানুষ যে এত নির্লজ্জ হইব, এই তো আমি এ জন্মেও কল্পনা করতে পারি নাই। এই মাইয়া কি লোভে পড়ে এমন করলো? নাসির সাহেব গর্জে উঠলেন, স্বপ্ন তোর মাইয়ারে সব জানাইতে ক, পোলা কিছু উল্টাপাল্টা কইরা লইব কিন্তু। শবনম বেগমকে কিছু বলতে হলো না। কাজল আষ্টে পৃষ্ঠে মায়ের হাত জড়িয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, আমি ওনার কোনো ক্ষতি করতে চাই নাই। আমি শুধু একা কথা কইতে ডাইকা নিছিলাম। মেয়েটা কথাটুকু শেষ করতে পারেনি। শান্ত হাতের কাছে পাওয়া ছোট্ট ফুলদানিটা ছুঁড়ে মারলো। তার সোজা গিয়ে লেগেছে মেয়েটার কপালে। কপালে রক্ত ভাসলো। শোনা গেল চিৎকার। শবনমের আর্তনাদ মেয়ে গেল শান্তর বাঘের গর্জনে। গাধা পাইছস আমাকে মাদার চোত। তোর এই কীর্তিকলাপ সম্পর্কে কি এখনো অজানা আছি, ফকিন্নের বাচ্চা? শান্ত তাকালো বড় চাচার দিকে। তার চোখ মুখ রক্তিম। শক্ত চোয়ালটা কাঁপে কথা বলার সময়। চাচ্চু, ওরে কও পরিষ্কার করে সব বলতে। এইবার আমার হাত চলবো, মুখ না। শান্ত বলতে বলতে লুঙ্গির পেছন থেকে পিস্তল বের করে নিয়েছে। সে দৃশ্যে কাজল চিৎকার করে ওঠে। দ্রুত বলে, ও জিহাদের নামের লোক আমাদের গ্রামে আহে। যেদিন বস আয়া পৌঁছালো, আমি সন্ধ্যায় যখন পান কিনতে গেছিলাম, উনি আয়সা আমার লোকে গল্প জুড়ে দিল। আমারে জানাইলো বসের বউ ওনার হবু বউ। তাগো দুজনটার ছবিও দেখাইছে। কইছে তাগো বিয়া হবার কথা ছিল। এখনও নাকি বস জোরপূর্বক তুইলা নিয়া বিয়া করে ম্যাডাম রে। ম্যাডাম এই বিয়া মানে না, থাকতে চায় না। একবার দেখা কইরা দিলে ম্যাডাম ওনার সাথে চইলা যাইব। ম্যাডাম চইলা গেলে আমার। থামবি না, বলতে থাক। কাজল শব্দ করে কেঁদে ফেলল। আমার লোভে দেখাইছে। কইছে ম্যাডাম চইলা গেলে আমার রাস্তা ক্লিয়ার হইব। বস আমারে। শবনম বেগম আর শুনতে পারলেন না। সজোরে চড় মারলেন মেয়ের গালে। চড়ে থামলেন না, এলু পাতারি মারতেই লাগলেন। জাহানারা বেগম কপাল ধরে রেখেছেন। শান্ত ইতিমধ্যেই ভীষণ স্থির হয়ে গিয়েছে। পায়ের পাতায় ভর দিয়ে বসেছে মার খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা কাজলের সামনে। তখনও কথাগুলো শেষটা মিলিয়ে আওড়ালো,
বছরে মাইনা নিব, নিজের বউ করব, এই স্বপ্ন দেখিস? কাজল হু হু করে কেঁদে ফেলল। শান্ত কিছুক্ষণ চেয়ে থেকে অবশেষে নির্বাক কণ্ঠে বলে গেল, তুই এখনো বেঁচে আছিস কারণ তুই এই শান্ত শিকদারের রক্ত। না হলে এতক্ষণে বসের পিস্তলের গুলি তোর কপালে থাকতো। এতক্ষণে আমি হয়তো তোর দাফনের ব্যবস্থা করতাম। কাজল হামাগুড়ি খেয়ে জড়িয়ে ধরল শান্তর পা জোড়া। আমি আমি বুঝতে পারি নাই ভাইয়া, আমারে ক্ষমা কইরা দাও। তখন তখন আমার আমার কি হয়েছে আমি জানি না, মাথা কাজ করে নাই, কিন্তু আমি কোনো ক্ষতি করতে চাই নাই, আল্লাহর কসম। শান্ত শুনে না ওসব অনুনয়, বাবা চাচাদের দিকে চেয়ে আদেশ দেবার মতো করে বলল, আজ রাতের ভেতরেই ওর বিয়ে দিবেন। ওরে বিয়ে দিয়ে যত দূরে সম্ভব পাঠাবেন, এই গ্রামে কিংবা শহরের সবখান থেকে দূরে। যদি এতেও আপত্তি থাকে, ফুপু ওনার পরিবার সহ যত দূরে সম্ভব চলে যাক। চওড়া রাস্তা পিষে ছোটা বৃহৎ গাড়িটার ভেতরটা অস্পষ্ট হলদেটে আলোয় নিমজ্জিত। পিনপত নীরবতা নেমে আছে। কালো রঙের সিটে এলিয়ে রাখা মাথাটার উস্কো খুস্কো চুলগুলো ভেজা। কিছুক্ষণ আগে এক বোতল ঠান্ডা পানি মাথায় ঢেলেছে আদিল। রক্ত লাল চোখ জোড়া আপাতত বন্ধ। কপাল ছোঁয়া হাতটার নীল শিরা ভেসে আছে। হাতের মুঠোয় ভীষণ পুরাতন একটি ছবি, এখনো যত্নের ফলে রঙিন। স্তব্ধ বন্ধ চোখের পাতায় তখনও পুরনো কিছু স্মৃতিরা ভাষা ভাষাভাবে সতেজ হয়ে উঠেছে। এখনো কি নিখুঁত প্রত্যেকটা দৃশ্য, আজও স্পষ্ট, আজও ততটাই উপভোগ্য। আজও আদিলের ভেতরটা নাড়িয়ে তুলে ডুবে আনে দীর্ঘ বছর ধরে পেরিয়ে আসা আকাঙ্ক্ষার সমুদ্রে। এই বেনামি শহরে আকাশচুম্বী সব দালানগুলোর ভিড়ে আজও বাংলাদেশের শীর্ষস্থানে আছে একটাই নাম, মির্জা গ্লোবাল কনগ্লোমারেট। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।